বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের, ভেসে উঠেছে বিভিন্ন স্থানের ক্ষতচিহ্ন। ফেনীতে বেড়েছে পানিবাহিত রোগ, জায়গা হচ্ছে না হাসপাতালে। ফের বাড়ল এলপি গ্যাসের দাম, 12 কেজির সিলিন্ডারে অতিরিক্ত গুনতে হবে 44 টাকা। বাড়তি চাপ বলছেন ভোক্তা, খুচরায় কারসাজি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আশিক কুড়িগ্রামে ফিরলেন নিথর দেহে। 28 দিন চিকিৎসার পর মৃত্যু, নিজ শিক্ষা প্রতিষ্ঠানে 3 দিনের শোক ঘোষণা। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি নিজেও এ ঘটনার বিচার চান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 বছর আগে হওয়া হত্যাযজ্ঞের নেপথ্যের অপরাধীদের বিচারের দাবি জানান নিহতের স্বজনরা। এরই মধ্যে এ ঘটনায় বিডিআরের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। শিগগিরই এই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। তবে এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। দায় মুক্তি দিয়ে করা এমন আইন কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে। রিটকারী আইনজীবী বলছেন, সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না। দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে ঘরে ঘরে আলো দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে শেখ হাসিনার সরকার 2010 সালে পাশ করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান। জ্বালানি খাতের এই বিতর্কিত আইনের দোহাই দিয়েই টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়। লুফে নেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা। মাত্র কয়েক বছরে গড়ে ওঠে কুইক রেন্টাল নামে ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। 1 দশক ধরে এমন উদ্যোগের মাধ্যমে ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ ওঠে। বছরে 70 থেকে 75% সময় বসিয়ে রাখা হলেও উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে দেয়া হয় হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। এই নিয়ে যাতে কেউ আদালতে প্রশ্ন তুলতে না পারে সেই পথও বন্ধ করে আওয়ামী লীগ সরকার। সোমবার কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পকে দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। প্রশ্ন ওঠে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়ে। শুনানি শেষে 4 সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত। কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম মহরম বেশি, তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, সভ্য দেশে দায়মুক্তির কোনো আইন থাকতে পারে না। বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে গত 14 বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে 9-6 হয়েছে 1,05,000 কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবার বাড়ল বোতলজাত এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারের দাম 44 টাকা বেড়ে হয়েছে 1,421 টাকা।
গ্রাহকরা বলছেন হঠাৎ এমন মূল্য বৃদ্ধি বাড়তি চাপ সৃষ্টি করবে। আর এনার্জি রেগুলেটরি কমিশন বলছে খুচরায় দাম নিয়ে কারসাজি হলে নেওয়া হবে ব্যবস্থা। আবাসিক থেকে শিল্প গ্রাহক, তীব্র গ্যাস সংকটে নাকাল অবস্থা সর্বত্র। দিনের অধিকাংশ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কমে যায় গ্যাসের চাপ, যার প্রভাব পড়ে গৃহস্থালী থেকে ব্যবসা বাণিজ্যেও। এমন অবস্থায় অনেকেরই ভরসা এলপিজি সিলিন্ডারের উপর। তবে এবার সেই পণ্যটির দামও যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। সোমবার আবারও বাড়ানো হলো এর দাম। ৪৪ টাকা বাড়িয়ে ১২ কেজির বোতলজাত বেসরকারি এলপিজির দাম ১৩৭৭ থেকে ১৪২১ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের এমন অবস্থায় দাম না কমিয়ে উল্টো বাড়ানোকে নিজেদের উপর বাড়তি চাপ বলে মনে করছেন ভোক্তারা। তাদের অভিযোগ, এনার্জি রেগুলেটরি কমিশন দাম নির্ধারণ করে দিলেও বাজারে থাকে উল্টো চিত্র। কোনো কিছুরও তো আর দাম বাড়ানো হয় নাই, তো যে কোনো একটা জিনিসের দাম বাড়তেছে, এই যে এলপি গ্যাসের দাম বাড়তেছে, এটা এখন আমাদের পক্ষে প্রেশার হচ্ছে না। এখন তো কোনো লুটপাট নাই, তো এখন দাম কমে না কেন? আমরা তো সঠিক দামে পাচ্ছি না, মানে ওরা দাম বাড়াইলো। যার থেকে আমরা গ্যাস নিই সে যদি দাম না কমায় আর সে যদি কমে না কিনতে পারে তাহলে তো আমাদেরকে আর কমে দিতে পারতেছে না। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত প্রধান জানান, কমিশন পুনর্গঠনের পর খুচরা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম বাড়িয়ে কেউ কারসাজি করতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয় আছে, বিধিগত বিষয় আছে, এটা আমরা পরীক্ষা করে দেখব। দ্য পয়েন্ট ইজ টেকেন, আমরা এটা কমিশনে আলোচনা করব এবং কিভাবে ভোক্তা অধিকারকে নিয়ে মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে, এটা একটু আগে আলাপ করছিলাম আমরা যে এই আইনটা মোবাইল কোর্ট আইনের শিডিউলে নেই, শিডিউলে যদি নেওয়া যায় দ্যাট উইল হেল্প আস। এছাড়া গ্যাস বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেলের মূল্য নির্ধারণেও নির্বাহী আদেশের বদলে আইন অনুযায়ী নিজেরা কাজ করতে আগ্রহী বলে জানান বিইআরসির চেয়ারম্যান। যে সামনে আমরা ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। ধীর গতিতে কমছে বন্যার পানি, তবে কমেনি দুর্ভোগ। লক্ষ্মীপুরে ৮ লাখের বেশি মানুষ এখনো পানিবন্দী। কোমর বা হাঁটু পানি মারিয়ে যাতায়াত করতে হচ্ছে দুর্গতদের। কৃষি, মৎস্য এবং পানি সম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশুদ্ধ পানি ও খাবার সহ যোগাযোগে চরম সংকটে বানভাসীরা। নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা দেয়া সহ ওষুধ বিতরণ করেন শিক্ষার্থীরা। অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ১৫ দিন ধরে পানিবন্দী লক্ষ্মীপুরের ৮ লাখের বেশি মানুষ। এখনও কোমর বা হাঁটু পানি মারিয়ে যাতায়াত করতে হচ্ছে বন্যা দুর্গতদের। এতে বিশুদ্ধ পানি ও খাবার সহ যোগাযোগে চরম সংকটে ভুগছেন বানভাসীরা। ডায়রিয়া সহ নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন অনেকে। নিঃস্ব হয়েছেন অনেক কৃষক, মৎস্যচাষী ও পশু পোল্ট্রি খামারিরা। এমন বাস্তবতায় সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা খাল দখল করায় উজান থেকে নেমে আসা পানি সহসাই নামছে না। জরুরি কাজে যেতে হলে এখন নৌকারে বের হতে হয় ঘর থেকে। এখন রাস্তাঘাট আমাদের এই অবস্থা যে ঘর থেকে বের হওয়া যায় না। বাচ্চা নিয়ে যাইতেছে হাসপাতালে, মেয়ে ডাক্তারের কাছে, ডাক্তার নাই, ডাক্তার হাই না, যে অবস্থা শুরু হয়েছে। বাড়ি ঘরে সবকিছু পানি মিন্দা। ঋণ করে, লোন করে মাছ চাষ করছি, যার কারণে আমরা আর্থিক অনেক ক্ষতির মুখে পড়ে যাব। এদিকে নোয়াখালীতেও ধীরগতিতে কমছে বন্যার পানি, তবে কমেনি দুর্ভোগ। এখনও বেশ কয়েকটি এলাকায় পানি জমে আছে। হাঁটু পানি মারিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। বন্যা পরবর্তীতে রোগবালাই বাড়ায় ঢাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মেডিকেল টিম ও ত্রাণ নিয়ে বানভাসীদের মাঝে বিতরণ করেন। মেডিকেল ক্যাম্প গঠন করে ১২,০০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া সহ ওষুধ বিতরণ করা হয়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষকে সহায়তা প্রদান করার জন্য। আপনারা দেখবেন হয়তো আমরা পর্যাপ্ত ঔষধ নিয়ে আসছি এখানে। ঢাকা থেকে বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের পর্যাপ্ত ঔষধ দিচ্ছে, আমরা ওই ওষুধগুলো সরবরাহ করছি বিনামূল্যে। চাঁদপুরে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দূর হচ্ছে না। সেচ প্রকল্পের ভেতর ও জেলার শাহরাস্তি উপজেলার দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় তলিয়ে আছে ফসলের ক্ষেত। সড়ক ভেঙে যাওয়ায় দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। শত শত প্রাণের বিনিময়ে অর্জিত আন্দোলনের সফলতা রক্ষার্থে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এক সমাবেশে একথা বলেন তিনি। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঘাতকদের হাতে নিহত শহীদ রুদ্র সেনের বাসভবনে যান জামায়াতের আমির। সেখানে পরিবারের খোঁজ খবর নেন এবং সান্ত্বনা দেন। পরে সমাবেশে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্য শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া করা হয়। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত আমাদের এই বিপ্লব, এ পরিবর্তন, এই আন্দোলনের সফলতা
একে অবশ্যই আমরা পাহারাদারি করব। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের লোকেরাও শুধু লড়াই করে নাই, জাতি দল ধর্ম নির্বিশেষে আপামর জনতার এই আন্দোলনকে কেউ যদি নিজেদের স্বার্থে ব্যবহার করতে চান তাহলে আবারও বাংলাদেশের 18 কোটি মানুষ তার রুখে দেবে। বাংলার সময় আরো থাকছে, কাপড়ের ক্ষতিকর রং ভুসি মিশিয়ে তৈরি হচ্ছিল গুঁড়া মশলা। চট্টগ্রামের বাকলিয়ায় কারখানায় অভিযান, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মালিককে 1.5 লাখ টাকা জরিমানা। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত সঞ্জয় পালকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ তুলে ঢাকা মেডিকেলে ডাক্তারদের উপর হামলার ঘটনা ঘটে। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি শিক্ষক শাহরিয়ার ও সঞ্জয় পাল জয় সহ 4 জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়। আজ সকালে গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করে পুলিশ। এস আলমের ঘনিষ্ঠ সহযোগী এবং 1400 কোটি টাকার ঋণ খেলাপি আনসারুল আলম চৌধুরীকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। সকালে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী। ইসলামী ব্যাংক থেকে 1400 কোটি টাকার ঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগ থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ব্যবসায়ী আনসারুল আলম চৌধুরী বহুল আলোচিত এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার গ্রামের বাড়ি উত্তর চট্টগ্রামের রাউজানে। কাপড়ের ক্ষতিকর রং ভুসি মিশিয়ে মশলা তৈরি হচ্ছিল চট্টগ্রামের বাকলিয়ায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ সহ রাজনৈতিক নেতাদের চাঁদা দিয়ে এসব ভেজাল মশলা উৎপাদন করে আসছিল কারখানা কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে কারখানা মালিককে 1.5 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। লাল প্যাকেটে পড়ে আছে তৈরি পোশাক শিল্পে ব্যবহার করা কাপড়ের রং, পাশে আরও আছে কাঠের ভুসি ও পচা শুকনো মরিচ। আর এসব দিয়ে দীর্ঘ 10 বছর ধরে মরিচ, হলুদ, ধনিয়ার মতো মশলা তৈরি করে দেদারসে বিক্রি করা হচ্ছে। চট্টগ্রামের বাকুলিয়া এলাকায় ভেজাল ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন এক মশলার কারখানার সন্ধান পায় ছাত্ররা। পরে ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ করলে অভিযান চালায় সংস্থাটি। কেমিক্যাল ব্যবহার করে তৈরি করা মশলা জব্দ করে ভোক্তা অধিকার সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয় 1.5 লাখ টাকা। হাজারো অলিগলি আছে, হাজারো এরকম ভেজাল প্রতিষ্ঠান রয়েছে। আপনারা এলাকার মানুষ যেখানে যে ভেজাল পণ্যের তথ্য পান, আপনারা দয়া করে আমাদেরকে একটু জানাবেন। স্থানীয়দের অভিযোগ, আগে পুলিশ সহ স্থানীয় প্রভাবশালীদের চাঁদা দিয়ে ম্যানেজ করে এ ধরনের ভেজাল মশলা উৎপাদন করে আসছিল কারখানার মালিক। যখন আমরা বেশি করতে চাই তখন আমাদেরকে টাকা অফার করে। আমরা যখন এটার মধ্যে একই হই নাই, এগুলো যখন পাইছি তখন এলাকাবাসীর সাহায্যে তালাটা ভেঙে, গুণনের তালাটা ভেঙে এখানে ভিতর ঢুকে এই রংগুলো উদ্ধার করি। একটা কাঠের বুশি আছে, আরেকটা কিসের একটা বুশি আছে, 2 রকম বুশি দিয়ে উনি 2 রকমের রং বানাচ্ছে। বাচ্চারা খায়, আমরা এখানে যত মানুষ সবাই খায়, কেউ বলতে পারে না বলে অরিজিনাল খায়, ডুপ্লিকেট খাইতেছে। কিন্তু প্রশাসনের সবগুলো মেলের মধ্যে যাইয়া টেস্ট করার দরকার। এই ধরনের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত রাখার দাবি এলাকাবাসীর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্মাণের 2 দশকেও সংস্কার না হওয়ায় বেহাল দশা পটুয়াখালী বাস টার্মিনালের। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, ন্যূনতম সেবা মিলছে না যাত্রীদের। এতে স্থানীয় যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে কুয়াকাটাগামী পর্যটকরাও। তবে শিগগিরই আধুনিক বাস টার্মিনাল নির্মাণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। চারপাশে খানাখন্দ, বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা, কাদা পানির মধ্যেই পার্কিং করা হয়েছে বাস। 2003 সালে 2 একর জমির ওপর নির্মাণ করা হয় পটুয়াখালী বাস টার্মিনাল। এরপর আর সংস্কার না করায় পুরো টার্মিনালের সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। এখন সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এরই মধ্যে বাসে ওঠানামা করেন যাত্রীরা। স্থানীয় যাত্রীদের পাশাপাশি ভোগান্তিতে কুয়াকাটাগামী পর্যটকরাও। এমনকি টার্মিনাল ভবনেও মিলছে না ন্যূনতম সেবা। বৃষ্টি হলে এখানে একদম কাদা সিটে, অবস্থা খারাপ হয়ে যায়। ভালো একটা ওয়াশরুম নেই, বসার ওয়েটিং রুম নেই, এবার ভালো কোনো পরিবেশ নেই। রাস্তার পাশে কাউন্টার, এখানে আমাদের গাড়ি বের করে যাচ্ছি, উঠাইতে নামাইতে আমরা অনেক বিরক্তিবোধ মনে করি। স্ট্যান্ডার্ড সংস্কারের কাজ করিয়ে দিলে তাহলে আমরাও শান্তি, যাত্রীও শান্তি পায়। তবে শিগগিরই একটি আধুনিক টার্মিনাল নির্মাণের পরিকল্পনার কথা জানায় পৌর কর্তৃপক্ষ। আর বর্তমান টার্মিনাল ব্যবহারের উপযোগী করার আশ্বাস জেলা প্রশাসকের। ব্যবস্থা গ্রহণ করব যেন খুব তাড়াতাড়ি আমাদের পটুয়াখালী বাস স্ট্যান্ডটা ব্যবহার উপযোগী হয়। স্ট্রাকচারাল ডিজাইন হয়েছে এবং আমরা আশা করি যে কয়েকদিনের মধ্যেই এটা অনুমোদনের জন্য
হয়তো আমাদের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে প্রেরণ করা হবে। পটুয়াখালী বাস টার্মিনাল রক্ষণাবেক্ষণ করে পৌরসভা কর্তৃপক্ষ। এই টার্মিনাল থেকে জেলার অভ্যন্তরীণ 7টি রুটে 150 পরিবহনের বাস সহ আন্তঃজেলার 1.5 শতাধিক বাসে প্রতিদিন 8 থেকে 10,000 যাত্রী যাতায়াত করেন। সময় সংবাদ, পটুয়াখালী। দখল দূষণে অস্তিত্ব সংকটে ঝালকাঠি পৌর শহরের 7টি খাল 2 যুগ ধরে খনন ও রক্ষণাবেক্ষণ না করায় পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে। জেলা প্রশাসন বলছে খনন সহ অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ নেওয়া হবে। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ময়লা আবর্জনার স্তূপ, যার কারণে বন্ধ পানি প্রবাহ, দুর্গন্ধে অতিষ্ঠ বাসিন্দারা, কোথাও কোথাও খালের অস্তিত্বই বিলীন। ব্রিটিশ আমলের প্রাচীন পৌর শহর ঝালকাঠি। পয়ঃনিষ্কাশন, দৈনন্দিন পানির চাহিদা পূরণ, এমনকি যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য জেলা শহরে অসংখ্য খাল খনন করা হয়েছিল। কিন্তু দখল আর দূষণে সে খালগুলো এখন অস্তিত্ব সংকটে। বর্তমান থানার খাল, বাজার খাল, ফকিরবাড়ি খাল, জেলেপাড়া খাল, বাঁশপাট্টি খাল, বন্দাঘাটা খাল ও স্টেশন রোডে খালের বেহাল দশা। গত কয়েক যুগে একটু একটু করে 2 পাড় দখল হতে হতে এখন হারিয়ে যাওয়ার পথে। যা অবশিষ্ট আছে তাও পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ঝালকাঠি পৌরসভার যে কয়টি খাল আছে সে কয়টি খালের এমন দুরবস্থা, যেমনি নোংরা তেমনি নিচ ভরাট হয়ে গেছে। খালটা এখন পানি নামাবার জন্য কোনো ব্যবস্থা বা পানি চলাচল করতেছে না। চতুর্দিক দিয়ে আস্তে আস্তে চাপতে চাপতে ভরিয়ে ফেলাই, তাহলে তো আমাদের খালটা আর বড় হইবে না, আমাদের খালটা ছোটই থাকবে। গুরুত্বপূর্ণ এই 7টি খাল খননের পাশাপাশি অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালানোর কথা জানান জেলা প্রশাসক। খাল খননের পদক্ষেপ গ্রহণ করেছে। এই জন্য যে সকল পদক্ষেপ আমাদেরকে নিতে হবে, যদি কোনো অবৈধ স্থাপনাও হয় আমরা অলরেডি উচ্ছেদ নথি সৃজন করার নির্দেশনা দিয়ে দিয়েছি। খুব দ্রুত ইনশাআল্লাহ খাল খনন শেষ হবে। 16.8 বর্গ কিলোমিটারের ঝালকাঠি পৌরসভায় প্রায় 70,000 লোকের বসবাস। সময় সংবাদ, ঝালকাঠি। টানা বৃষ্টিতে বরগুনায় ব্যাহত হচ্ছে আউশ ও আমনের চারা উৎপাদন। জলাবদ্ধতার কারণে তৈরি করা যায়নি বীজতলা, যার কারণে চারা সংকট দেখা দিয়েছে। এতে ক্ষতির মুখে কৃষক। অবশ্য ক্ষতিগ্রস্তদের তালিকা করে সরকারি সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। জুলাইয়ের মাঝামাঝি থেকে বরগুনায় টানা বৃষ্টি হয় আগস্ট পর্যন্ত। অতিবৃষ্টিতে তলিয়ে যায় ফসলের ক্ষেত। এখনো অনেক জমি পানির নিচে। জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা। 2 থেকে 3 বার বীজ বপন করেও হয়নি চারা। এ কারণে চলতি মৌসুমে আমন আবাদ নিয়ে শঙ্কায় কৃষক। অন্যদিকে বৃষ্টির কারণে ফলন বিপর্যয় হয়েছে আউশ ধানের। পানিতে তলিয়ে থাকায় গাছে এখন শুধুই চিটা। এজন্য আউশ আবাদের খরচ তোলা নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। আমনের বীজ সম্পূর্ণ চলে গেছে, এরপর কিছু মধ্যে মধ্যে রুইছি, হ্যাঁ ছড়া হয়েছে কোনো রকম পানিতে তলাইয়া কত গেছে বাসিয়া গান পানির দান নাই, সমস্ত চলে গেছে। 2টা খলাই 4 বের ধান হালাইছি, দারু 4 বার নষ্ট হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে আগামী মৌসুমে সরকারি সহায়তার আশ্বাস কৃষি বিভাগের। পরের মৌসুমে আমরা কৃষকদের সহযোগিতামূলক যেটা আমাদের প্রণোদনা কর্মসূচি আছে, সেই কর্মসূচির আওতায় আমরা কৃষকদেরকে সার এবং বীজ সহায়তা দিয়ে থাকি। কৃষি বিভাগের তথ্য মতে বরগুনায় 3,308 হেক্টর জমির আউশ ধান এবং 6,120 হেক্টর জমির আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সময় সংবাদ, বরগুনা। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যার পানি নামলেও দুর্ভোগ কমেনি দুর্গতদের। ভেসে উঠেছে বিভিন্ন স্থানের ক্ষত চিহ্ন। ফেনীতে বেড়েছে পানিবাহিত রোগ, জায়গা হচ্ছে না হাসপাতালে। এবং ফের বাড়ল এলপি গ্যাসের দাম। 12 কেজির সিলিন্ডারে অতিরিক্ত গুনতে হবে 44 টাকা। বাড়তি চাপ বলছেন ভোক্তা। খুচরায় কারসাজি হলে ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল বাংলা সময়। সঙ্গে থাকুন সময়।